মালিথা ভিলা, পর্ব সংখ্যা ৮। লিখনীতে রোজা রহমান নাইমা। বসন্ত ঋতুর আগমন ঘটবে, সেই আমেজে প্রকৃতিও আজ যেন সেজে উঠেছে। বসন্তের খোলা হাওয়া, নারিকেল জিঞ্জিরাতে আগমন ঘটেছে। শো শো তুমুল আওয়াজে বাতাস বইছে, সেই বাতাসে রোদের প্রকটটাকে দূরে হারিয়ে দিচ্ছে। মালিথা ভিলার প্রতিটি সদস্য বিচে এসেছে। বিকেল টাইমে লোকালয়ের সমাগম। কেউ কাপল নিয়ে ঘুরছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে, তো কেউ তাদেরই মতো ফ্যামিলি নিয়ে। ছোট ছোট বাচ্চারাও আছে। স্থানীয় মানুষজনদের দেখাও পাওয়া যাচ্ছে। তারা আছে পশ্চিম বিচে, বালির ওপর হাঁটছে। হাঁটতে হাঁটতে এখন সমুদ্রের পানির কাছে যাবে। দূর থেকেই ভিউটা ওরা এনজয় করতে করতে যাচ্ছে। কুঞ্জ সানভি হাঁটছে। কুঞ্জ তার বাবার হাত ধরে হাঁটছে। সানভি তার বাবার হাত ধরে হাঁটছে। শ্রাবণ বাবার কোলে। এদিকে বর্ষণ কুটি চাচুর হাত ধরে হাঁটছে। কুঞ্জ বেবি ফ্রক পরে, সাথে জুতো আর মাথায় ওর রোদ নিরাময়ের জন্য হ্যাট। পিঙ্ক কালার কার্টুন টুপিতে তাকে আরও পুতুলের মতো লাগছে। সানভি বর্ষণের মাথায়ও ক্যাপ আছে। শশী ঈশার মাথায়ও কুঞ্জর মতো টুপি। মূলত শশীকে দেখেই সে নিবে বলে বায়না ধরেছিল। জাকির মালিথাদের কোনো সমস্যা হচ্ছে না। দুই ভাই এমনিতেও বিকেলে বেশ অনেকটা হাঁটে। তিন যা একসঙ্গে আছেন। শিশিররা সবার পেছনে আছে। কুঞ্জকে সে এটা ওটা দেখাচ্ছে আর বলছে। বর্ষণ হিমকে প্রশ্ন করল, কুটি চাচু, এখানে এত নারিকেল গাছ কেন? আর কোনো গাছই তো দেখছি না। হিম শুনে বর্ষণের প্রশ্নের উত্তর দিল, এটা ইন্টারেস্টিং একটি ইতিহাস আছে চাচু। কি ইতিহাস? এই দ্বীপের আরও দুইটা নাম আছে, জানো সেগুলো কি? কি? নারিকেল জিঞ্জিরা এবং দারুচিনি দ্বীপ। এরই কারণে কি এখানে নারিকেল প্রচুর? ঈশা শুনে প্রশ্ন করল। হিম আবার উত্তর করল, আসলে বিষয়টা অনেকটা তেমনই। নারিকেল জিঞ্জিরা হওয়ার কারণ, প্রথম দিকে কিছু দারিউস আরব বণিক তাদের বাণিজ্যিক কাজের জন্য জাহাজে যাতায়াত করত সমুদ্রের পথে। তারা তো আর জানতো না এই দ্বীপের নাম কি, তাই তারা নামকরণ করেছিল জিঞ্জিরা। সেসব বণিকরা বিশ্রামের জন্য এই দ্বীপে আশ্রয় নিত। এই দ্বীপে খুব একটা অন্য গাছ নেই। তখন তারা খাবার বা তেষ্টা মেটানোর জন্য এই দ্বীপে নারিকেল গাছ রোপণ করা শুরু করে। বাণিজ্যিক সময় এসে রোপণ করত। এভাবে শুরু হয়েছিল এখানে নারকেল গাছ বৃদ্ধি পাওয়া। এখানে কোনো স্থায়ীভাবে লোকবসতি ছিল না। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। ওরা ছিল মূলত মৎস্যজীবী সম্প্রদায়ের। ওরা বসতি গড়েছিল এই দ্বীপের উত্তরাংশে। কালক্রমে এই দ্বীপটি বাঙালিদের এলাকায় পরিণত হয়। আস্তে আস্তে স্থানীয় বসতি লোকজনের ভাষায় পরিণত হতে হতে নারিকেল জিঞ্জিরাতে পরিণত হয়ে যায়। দারুচিনি কেন হলো তবে? হিম থামতেই আবার ঈশা প্রশ্ন করল। বর্ষণ চাচুর মুখে এই দ্বীপের নামকরণ শুনতে ভালোই লাগছে, আগ্রহ নিয়ে শুনছে। হিম প্রশ্ন শুনে বলল, শুনেছিলাম এক সময় ওই সকল দারিউস বণিকদের এই একটি বিশাল জাহাজ পানির নিচে থাকা পাথরের সাথে ধাক্কা লেগে নাকি ভেঙে যায়। সেখানে অবস্থানরত দারিউসিরা জীবন বাঁচাতে এই দ্বীপে ছড়িয়ে পড়ে। এরপর থেকে দ্বীপের নামকরণ হয়ে যায় দারিউস দ্বীপ। দারিউস দ্বীপ, কিন্তু স্থানীয়রা দারিউস বলতে না পারায় দারুচিনি বলতো। ভাষার পরিবর্তন হয়ে দারুচিনি হয়ে গেছে। তখন থেকে দারুচিনি দ্বীপও বলতো স্থানীয়রা। বেশ ইন্টারেস্টিং। নিহার শুনে বলল,
এসব ইতিহাসের সত্যতা কতখানি তা বলা সম্ভব নয়। লোক মুখে এবং তথ্যসূত্রে সবার মাঝে ইতিহাসটা ছড়িয়েছে। স্মৃতি হাঁটতে হাঁটতে বলল, দারুচিনি দ্বীপ বলে হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় উপন্যাস আছে, পড়িসনি? আমি উপন্যাস কবে পড়লাম? মুভিও তো আছে উপন্যাসের ওপর। দেখেছি, কিন্তু এত কিছু জানি না। ইতিহাস জেনে মুভি কে দেখে? মিহির চোখ মুখ কুঁচকে ফেলল শুনে। বলল, তা জানবে কেন? পারো তো শুধু গাটি গাটি ঝগড়া করতে। মিহিরের কথায় তেতে উঠল ঈশা। সবাই মিট মিট করে হাসছে। ঈশা বলল, দেখো, লেগ পুলিং করবা না একদম। সবাই হাসে। বৃষ্টি বলল, রূপালী দ্বীপ নামেও বোধহয় একটা উপন্যাস আছে। হ্যাঁ, দারুচিনি দ্বীপ এবং রূপালী দ্বীপ নামে উপন্যাসে তিনি এই দ্বীপকে প্রাধান্য দিয়েছেন। শুনেছিলাম হুমায়ুন আহমেদ স্যারের লেখা পড়েই অনেকে এই দ্বীপে আসার ইচ্ছে পোষণ করত। এরপর আস্তে আস্তে এটি বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র হয়ে ওঠে। কুয়াশা এইটুকু বলে থামল। এরপর শিশিরের উদ্দেশ্যে বলল, এই, এখানে হুমায়ুন আহমেদ স্যারের তৈরি করা বাড়ি সমুদ্রবিলাস দেখব আমরা। কুয়াশার সাথে সবাই সম্মতি দিল। শিশির বলল, এখানে ঘুরে নে, আগামীকাল সকালে নাস্তা করে বের হওয়া যাবে। সায় দিল সকলে। গল্পের মাঝে ওরা সমুদ্রের কিনারায় চলে এলো। এখন ভাটার সময় বলে সবার সুবিধা হলো। রিজভি বলল, এই সময়টাতে জোয়ার বেশি আসে না বোধ হয়। হ্যাঁ, এই সময় ভাটাই থাকে, নিহার উত্তর করল। এরপর জাকের মালিথা বললেন, ডাব নিয়ে আসো সবার জন্য। তোমার তেষ্টা পেয়েছে বাবা? তুষারের কথায় তিনি বললেন, তেমনটা নয়, কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আমি নিয়ে আসছি, তোমরা এনজয় করো। বাচ্চাদের দেখে রেখো, স্রোত আসবে। নিহার বলে চলে গেল। কিছুটা দূরে ডাব বিক্রেতা দাঁড়িয়ে ডাব বিক্রি করছে। এদিকে তিনটি অবয়ব আরামসে স্বাভাবিক মানুষদের মাঝে মিশে নজরদারি করছে। চিনবে কে তাদের? নিহার হাঁটতে হাঁটতে হঠাৎ হাঁটার গতি কমিয়ে দিল। ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত করে সতর্ক মস্তিষ্কে নজর বোলালো। নিহারের থেকে অনেকটা দূরে ওই অবয়বগুলো তবুও চমকে গেল। সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে উঠে পড়ল। নিহার এখনও তাকিয়ে, এক পা দুপা করে হাঁটছে। সাহসই বিদ্যুৎ বেগে সামনে দৌড় দিল। সমুদ্রের কিনারা ঘেঁষেই কিছু দৌড়ে গিয়ে একটি লোকের নাক বরাবর ঘুষি মেরে দিল। লোকটি সঙ্গে সঙ্গে ভেজা বালির ওপর পড়ে গেল। চেঁচিয়ে উঠল, বাপ 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 গো, ও মা গো, মাইরেন না আমারে, মাইরেন না, সাইরা দেন। নাক দিয়ে রক্ত পড়ছে। লোকটি এক ঘুষিতেই পড়ে গিয়ে কান্না করতে লেগেছে। ওই দৃশ্য দেখে তুষার সহ শিশিররা দৌড়ে নিহারের কাছে চলে এলো। পিছে পিছে সবাই আসছে। সেখানে উপস্থিত থাকা পর্যটকেরা কৌতূহল নজরে কেউ চাইল, কেউ ছুটে এলো। তুষার দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে নিহার? নিহার এরই মাঝে লোকটির কলার চেপে ধরল। শিশির প্রশ্ন করল, হয়েছে কি ভাই? নিহার ভ্রু কুঁচকে ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করল, এই, কে তুই? ওভাবে নজরদারি করছিলি কেন? বল, কে তুই? কে পাঠিয়েছে তোকে? তুষাররা ভ্রু কুঁচকালো। তুহিন বলল, নজরদারি করছে মানে? হ্যাঁ ভাই, নজরদারি করছিল। লোকটি নেতিয়ে পড়তে চাইল। রিজভি বলল, একে তো আরেক ঘা দিয়ে প্রশ্ন করা উচিত ভাই। তুষার এবার শক্ত কণ্ঠে বলে, কি রে, উত্তর দে। আরে বাপগণ, আমি দালাল বাপ, আমারে মারেন কেন? এইখানের কোনাপাড়ায় মোর বাড়ি, বিশ্বাস না হইলে লোক জিগান। দালালি কইরা খাই। আপনাকে মেলাক্ষণ থেকে দেখতাছিলাম, ভাবতাছিলাম একটু সুবিধা করুম, কিন্তু আপনি তার আগে মোরে ধইরা পিটান দিবার লাগলেন। ওরা ভ্রু কুচকালো। জাহিদ মালিথা বললেন, দালালি হবে, দেখে বোঝা যাচ্ছে। এসবের কাজই এগুলো। নিহার জিজ্ঞেস করল, নাম বল তোর। আগে আলী। মিহির কৌতুক করে জিজ্ঞেস করল,
আজ্ঞে আলী নাকি শুধু আলী? খালি আলী। নিহার এবার আশেপাশে নজর দিল, সবার উদ্দেশ্যে বলল, আপনারা আপনাদের মতো এনজয় করুন প্লিজ। সবাই এবার একে একে ভিড় কমিয়ে ফেলল। কিছুটা দূরে এক স্থানীয়দের দেখা যাচ্ছে। নিহার তাদের উদ্দেশ্যে হাঁক ছাড়ল। ওরা এগিয়ে আসলে জিজ্ঞেস করল, এই লোককে চিনেন? হ চিনি, আলী দালাল। শালার কাম ঘুরতে আওনের লোক পটিয়ে দালালি করা। নিহাররা এবার নিশ্চিত হলো, যদিও প্রথমেই লোকটির কান্নার সাথে অদ্ভুত আচরণে বুঝেছিল। তুষার বলল, ছেড়ে দে নিহার। নিহার শুনে দালাল লোকটির উদ্দেশ্যে বলল, যা, এক দৌড়ে বাড়ি যাবি। পরের বার নজরদারি করতে দেখলে পুলিশের হাতে তুলে দেব। লোকটি ভয় পেল। বাপ মায়ের নাম নিতে নিতে এক দৌড়ে স্থান ত্যাগ করল। লোকগুলো যেতেই নিহার হেসে ফেলল। হাসল অনেকেই। ভয় দেখাতেই পুলিশের কথা বলা। জাহিদ মালিথা বললেন, কিছু একটা আছে এখানে। কাল থেকে অদ্ভুত নজরের পিছে আছি আমরা মনে হচ্ছে। তুষাররা একে অপরের দিকে তাকালো। সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু নয় চাচু, টেনশন করো না, এনজয় করো, সামলে নেব আমরা। এরপর আর কেউ কথা বলল না। ওরা ডাব কিনে নিয়ে কিনারায় চলে গেল। ছবি উঠালো সমুদ্রতে পা ভিজিয়ে। কি সুন্দর অনুভূতিগুলো। শীতল নীলাভ পানির ঢেউ এসে বাড়ি দিয়ে যাচ্ছে। শশী, কুঞ্জ আর সানবিকে নিয়ে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলছে। ঢেউ আসছে, ওরা পিছিয়ে যাচ্ছে, আবার চলে গেলে ওরা এগোচ্ছে। দুই হাতে দুজনকে ধরে রেখেছে শশী। বর্ষণ হিমের সাথে হাঁটছে। হাঁটতে হাঁটতে একটি কচ্ছপ নজরে এলো। হিম বলল, চাচু ওই দেখো কচ্ছপ। ওয়াও! আপ্লুত হয়ে দৌড়ে গেল। কিছুটা দূর থেকে কুঞ্জদের ডাকলো। শশী ওদের নিয়ে এগিয়ে এলো। বর্ষণ কচ্ছপের কাছে বসে পড়ল। অনেকটা বড় কচ্ছপ, মাটি খুঁড়ছে। বর্ষণ বলল, এমন করছে কেন চাচু? ওরা ডিম পারবে বলে এমন বালি খুঁড়ছে। ডিম পারে কচ্ছপ? হ্যাঁ পারে তো, একসঙ্গে অনেকগুলো, 50-100টা করেও কচ্ছপ ডিম পারে। বর্ষণ শুনে অবাক হয়ে বলল, আমি দেখব কচ্ছপের ডিম চাচু। এখানে তো কোথাও দেখছি না, দেখতে পেলে দেখাবো। কুঞ্জ, সানবি ফেল ফেল করে কচ্ছপ দেখছে। শশীও বর্ষণের মতো করে বসেছে হাঁটু মুড়িয়ে। কচ্ছপকে সে ছুঁয়ে দিল। কুঞ্জ এবার চেঁচিয়ে উঠল, ভয় পেয়েছে। এতক্ষণ দেখছিল, শশী ছুঁতেই ভয় পেয়ে গেছে, কেঁদেও দিল। ওর দেখা দেখি সানভিও কেঁদে দিল। বর্ষণ বলে উঠল, আরে ওরা কাঁদছে কেন? শশী থামাতে পারছে না। দৌড়ে কুয়াশা এলো। সে শিশিরের সাথে ছবি তুলছিল। শিশিরও এসেছে। স্মৃতি এসে জিজ্ঞেস করল, কাঁদছে কেন ওরা? কচ্ছপ দেখে ভয় পেয়েছে বোধহয়। হিম বলল, রিজভি সানভিকে তুলে সান্ত্বনা দিচ্ছে। এদিকে কুঞ্জ মায়ের কোলে। কুয়াশা বলল, আম্মু এগুলো কচ্ছপ, কিছু করে না এগুলো। শশাফুপে হাত দিয়েছে। কাঁদতে কাঁদতে তার উত্তর। এবার শশীরা হেসে উঠল। হাত দিয়েছে বলে কান্না করছে? হাসতে হাসতে হিম বলল, শিশির ভাই তোমার মেয়েটা বুবুর মতো একদম, দাঁড়িয়ে দেখছিল, কিছু হয়নি। শশী বুবু হাত দিয়ে নেড়েছে বলে ভয় পেয়ে গেছে। শিশির কিছু বলল না। মেয়েকে কুয়াশার কোল থেকে নিয়ে চলে এলো ওখান থেকে। সে আর থাকবে না। যেখানে তার মেয়ে ভয় পায় সেখানে মেয়েকে রাখবেই না। বাবা মেয়ে পানিতে পা ভিজিয়ে বহুত ছবি তুলল, ভিডিও করল, কুয়াশাও তুলল। 3 জনের ছবিতে গ্যালারি ভর্তি হয়ে গেল। সবাই মিলে সেলফি উঠালো। ঈশা ঝিনুক কুড়াচ্ছে। রং বেরঙের ঝিনুক বালির সাথে মিশে আছে। নজরে পড়লে নিয়ে নিচ্ছে।
আশেপাশে সব ঘুরতে ঘুরতে কুয়াশা দেখল একটি কসমেটিক্সের দোকান। দোকানটি একটি মায়ানমারের আরাকান থেকে আগত রোহিঙ্গাদের। সেখানে শামুক, ঝিনুকের নানা সাজসজ্জার জিনিস বিক্রি করছে। এগিয়ে গেল কুয়াশারা। অনেক সুন্দর সুন্দর জিনিস। ওরা নিচ্ছে সেগুলো। কুয়াশা কুঞ্জোর জন্য নিবে বলে ডাকলো, এই কুঞ্জোর বাবা, কুঞ্জোকে আনো এদিকে। শিশির ঘুরে তাকালো। মাঝে মাঝে এই ডাকটি সে দেয়। অদ্ভুত সুন্দর লাগে। হৃদস্পন্দন কেমন থমকে যায়। এই মেয়েটা তাকে আর কত অনুভূতির সাথে পরিচয় করাবে। শিশির মেয়েকে নিয়ে এগিয়ে এলো। শিশিরের পিছে পিছে নিহার, রিজভি, মিহিরও এলো। শশী একটি ঝিনুকের দুল তুলে নিহারকে বলল, দেখেন তো কেমন লাগে। নিহার দেখল, আবার নজর সরিয়ে দিয়ে একটি কালো রঙের বাঁকা ঝিনুকের দুল তুলে বলল, এটা দেখো। শশীর বেশ পছন্দ হলো সেটা। এরপর আরও কিছু জিনিস নিল। ঈশা 1 ডজন ক্ষুদ্র শামুকের চুড়ি নিয়ে মিহিরকে দেখালো। বেশ সুন্দর, নিতে বলল। বৃষ্টি, ইয়াসমিন একে অপরকে দেখিয়ে নিজেদের মতো করে নিল। কুঞ্জকে একটা হেয়ার ব্যান্ড নিয়ে পরিয়ে দিল কুয়াশা। ছোট ছোট সিল্কি চুল তার। টুপিটা অনেক আগেই খুলেছিল। ঝিনুক এবং শামুকের মিশ্রণে তৈরি। কুঞ্জ আনন্দিত হলো বেশ। শশী বলল, বাহ, কুঞ্জ বুড়িকে কি সুন্দর লাগছে। কুঞ্জ আরও আনন্দ পেল। তাকে সুন্দর বলেছে কি না। শিশির 1 জোড়া ছোট চুড়ি তুলে নিল। মেয়ের কুটি কুটি হাতে পরাতে লাগলো। পরিয়ে দিয়ে কুয়াশাকে বলল, তোর থেকে আমার মেয়েকে সুন্দর লাগছে বেশি। কুঞ্জ আবার খিলখিল করে হেসে উঠল, মায়ের থেকে সুন্দর বলাতে। কুয়াশা চোখ ছোট ছোট করে চাইল। এরপর একটি রঙিন বেগুনি রঙের শামুকের মালা নিয়ে মেয়েকে পরিয়ে দিল কুয়াশা। একে একে কেনা হয়ে গেল। বিল দিল যে যার মতো করে। এরপর সেখান থেকে চলে এলো। এদিকে ব্লগার মেয়েটাও বিচে বন্ধুদের সাথে হাঁটছে আর ভিডিও করছে। ব্লগ আর এখন করছে না, শুধু ভিডিওই বানাচ্ছে। হাঁটতে হাঁটতে হিমদের কাছে চলে এলো ওরা। সূর্য অস্ত যাবার সময় হয়ে এসেছে। ওরা এগিয়ে যেতে লাগলো। বড় বড় পাথর দেখতে পেল এগিয়ে এসে। জাকের মালিথারা সেখানেই বসে আছেন। কুঞ্জদের রেখে এসেছেন তাদের কাছে। হিমরা সবাই হাঁটছে। ওই মেয়েরাও পাথরের দিকে এগোচ্ছে। হঠাৎ পিছে থাকা হিমের সাথে বাড়ি খেল ভিডিও করা মেয়েটি। অসাবধানতায় লেগে গেছে। আসলে মেয়েটা ভিডিও করতে করতে হাঁটছিল। বেখেয়ালে লেগে গেছে। মেয়েটি এবার অনুতপ্ত হলো। বলল, সরি মিস্টার, আসলে খেয়াল করিনি। হিমের মেজাজটা চড়ে গেল। বারবার বাড়ি খাচ্ছে আর সরি বলছে। আর এত ভিডিও করার কি আছে। এই মেয়ে মানুষ মানেই আদিক্ষেতাবতী। কুয়াশারা এগিয়ে গেছে। এগিয়ে গেছে মেয়েটির বান্ধবীরাও। হিম দাঁতে দাঁত চেপে বলল, এত ভিডিও কেন করতে হবে তোমার। মেয়েটি হিমের বলার ধরনে চেতে উঠল। সে কি সুন্দর নরম স্বরে সরি বলল। ভুল না হয়েই গেছে। আর ঘুরতে এসেছে, সেটা ভিডিও করবে না। সবাই তো করে। স্মৃতি হিসেবে সবাই করে রাখে। তবে এই ছেলের কেন বিরক্তি বোধ হবে। বলল, আমার ইচ্ছে হয়েছে তাই, আপনার কি তাতে। কথার ধরনে আরও রেগে গেল হিম। ফাজিল মেয়ে পুরো। এই ছাগল মেয়ে, তুমি তোমার ইচ্ছেতে ভিডিও করবে, তাতে আমার কিচ্ছু না। তবে বারবার কেন আমার উপরে এসে পড়ছো। ইরিটেটিং গার্ল। শেষ কথাটা শক্ত স্বরে দাঁতে দাঁত চেপে বলল। মেয়েটি বেজায় রাগল। নেহাত শিশির স্যারের ভাই, নয়তো আজ বুঝিয়ে দিত তার সাথে এমন করে কথা বলার শাস্তি কি হয়। একটা অপরিচিত মেয়ের সাথে এভাবে কথা কোনো মানুষ বলে। মনে মনে বলল, অভদ্র ছেলে।
ক্ষুব্ধ স্বরে বলল, দেখেন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমাকে ইনসাল্ট করছেন। দোষ করেছি আমি, সরিও বলেছি ভদ্রতার সাথে, এখন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসছেন আপনি? আচ্ছা, বারবার দোষ করবে আর বারবার সরি বলবে? দাদু বলেন, অপরাধ করলে অপরাধ স্বীকার করতে হয়, ক্ষমা চাইতে হয়। আমি স্বীকার করেছি, ক্ষমা করার দায়িত্ব আপনার। কারণ দাদু বলে ক্ষমা একটি মহৎ গুণ, কিন্তু আপনি তা না করে উল্টো আমাকে বকছেন। হিম হতভম্ব হয়ে গেল। কিসের ভেতর কি লজিক তুলে আনলো এ? দাদুতে গেল কেন? সে শুনতে কখন চাইল? হিম মেয়েটার দিকে এবার পূর্ণ দৃষ্টি দিল। বাচ্চা বলা চলে মেয়েটাকে, বুদ্ধিশুদ্ধি এখনও হাঁটুর নিচে, বয়স অনেকটাই কম মনে হচ্ছে। দোষটা শুধু এই বয়সে অকালপক্ষ হয়ে গেছে। সব হয়েছে তার হাতে থাকা এই ফোনের দ্বারা, সেটা সে বেশ বুঝল। ভ্রু কুঁচকে সবটা লক্ষ্য করল সে। এরই মাঝে একটা মেয়ে চেঁচিয়ে বলল, কী রে তুই এখনও ওখানেই কি করছিস? জলদি আয়। মেয়েটিও আর দাঁড়ালো না, কটমট নজরে তাকিয়ে ক্যামেরা অন করে দিল। বলতে লাগলো, হাই ভিউয়ার্স, চলে এলাম আবারও আপনাদের সামনে, আমি শাহরিন মুস্তফা। আর শুনতে পেল না, নাম অবধি শোনা গেল। হিম মেয়েটার দিকে তাকিয়েছিল, তার বক বক করা শুনছিল। বক বক করতে করতে চলে যাচ্ছে। মেজাজটা খিটখিটে করে গেল। বিরক্ত করে বলল, শাহরিন মুস্তফা, হাহ, বাঙালি ব্লগার। কুয়াশারা পাথরের কাছে এসে উঠেছে। কিছু পাথরের গায়ে শৈবাল জায়গা করেছে, পিচ্ছিল হয়ে আছে। শিশির সাবধানে বাণী দিল, সাবধানে পা দিও তোমরা, পিচ্ছিল কিন্তু অনেক। ওরা একে একে সব পাথরের উপর উঠে একে একে অতিক্রম করতে লাগলো। এখানে নিচে গিরা অবধি পানি। ছেলেরা প্যান্ট টেনে উপরে উঠিয়েছে। গিরার ওপরের বড় বড় লোম দৃশ্যমান। সারি সারি পাথরের ওপর পশ্চিম মুখ করে সবাই বসল। সূর্যাস্ত যাওয়া শুরু করছে। হায়, কি সুন্দর দৃশ্য! ক্যামেরা বন্দি করতে কেউ ভুলল না। লালাভ আলো ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে যাচ্ছে, প্রকৃতিকে দীপ্তিহীন করে দিচ্ছে। সূর্য ডোবার সঙ্গে নীল আকাশ রক্তবর্ণ হয়ে উঠেছে, যেন কেউ লাল রং তুলি ছুঁড়ে দিয়েছে আসমানে। সৃষ্টিকর্তার কি লীলাময় সৃষ্টি, কি সুন্দর রহস্যময় ধরিত্রী! এই ধরণীতে আরও কত যে রহস্য লুকিয়ে রেখেছেন তিনি। সূর্য প্রায় ডুবে গেছে, লাল ডিমের কুসুমটি এখন ক্ষীণ দেখা যাচ্ছে। আপ্লুতের সঙ্গে ওরা উপভোগ করছে সমুদ্রের কিনারার সূর্যাস্ত। পানির উপর যেটুকু দৃশ্যমান ছিল, এবার সেটুকুও মিলিয়ে গেল। ধরিত্রী এখন ক্রমেই তিমিরে ঢেকে যাচ্ছে। নীল দরিয়া তিমিরে ঢেকে বর্ণহীন হয়ে উঠল। আসসালামু আলাইকুম। মালিথাবিলা আমার প্রথম গল্প। যারা আমার গল্প শুনছেন তারা প্লিজ আমাকে জানাবেন কেমন হচ্ছে।